গুলটের স্ত্রী পাল্টা কিছু বলবেন তার আগে পেছন থেকে কারো গমগমে গলার আওয়াজ ভেসে আসে। আরে গুলটে কাকু, এটা কেমন ব্যবহার? বাড়িতে নতুন জামাই এসেছে, কোথায় বরণ করে আদর আপ্যায়ন করবেন তা না করে আপনারা দুজন মিলে ঝগড়া করছেন, তাও মেয়ে জামাইয়ের সামনে। আর এদিকে জামাই বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, সেদিকে খেয়াল আছে? লজ্জা হওয়া দরকার আপনাদের। আইমানের উচ্ছ্বসিত কণ্ঠে গুলটে ঘুরে তার দিকে তাকালেন, ভুরু কুচকে দাঁতে দাঁত চেপে বললেন, ও ছেলে, তোকে না বলছি আমার বাড়ির আশেপাশেও ঘেসবি না, এখানে কেন এসেছিস? আয়মান তার ফোনের চলমান বাদ্যযন্ত্রের আওয়াজ বন্ধ করে দিল। তারপর বেশ ভাব নিয়ে বাঁকা হেসে বলল, হিসাব মেটাতে এসেছি। সেদিনের কথা ভুলে গিয়েছেন নাকি? ভুলে গেলেও সমস্যা নেই, মনে করিয়ে দেওয়ার জন্য আমি তো আছি। বেয়াদব ছেলে, তোর মতো গিরগিটিকে ভুলে যাব প্রশ্নই আসে না। লাঠি বাড়ি না খেতে চাইলে এক্ষুনি এখান থেকে চলে যা। আয়মান হো হো করে হেসে ওঠে, ফিচেল গলায় বলে, ভুলে যাইনি শুনে খুশি হলাম। আমাকে মারার আগে একবার এদিকে তাকিয়ে তো দেখুন। বলে আয়মান দরজার কাছে থেকে দূরে সরে গিয়ে দাঁড়ায়। দরজার বাইরে তাকাতেই গুলটের চোখ কপালে উঠে গেল। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে। এ কি দেখছেন তিনি? তার মেয়ে রুমু বউ সাজে দাঁড়িয়ে আছে, তার পাশে বর বেশে দাঁড়িয়ে আছে গুলটের মদখোর ভাতিজা। আয়মানের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠলেন, এসব কী ধরনের রসিকতা? আমার মেয়ে আর ভাতিজা বর সেজে আছে কেন? আমার ঠোঁট কামড়ে হেসে ভাবলেশীন গলায় বলল, বর বউ সেজে থাকেনি, ওরা আইনগত স্বামী স্ত্রী। গুলটি খেপা সরে বললেন, আমাদের পারমিশন ছাড়া তুই ওদের বিয়ে দিয়ে দিলি? আমি না এই বিয়ে মানি না। আপনারা মানা না না মানাতে কিছু এসে যায় না, আইনগত প্রমাণ আছে। আপনার মানা না মানাতে কিছু এসে যায় না, আইনগত প্রমাণ আছে। রুমু দৌড়ে গুলটুকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বললে, বাবা, আমি তোমার এই মদখোর ভাতিজাকে মেনে নিতে পারবো না। আয়মান আমাকে বাধ্য করেছে বিয়ে করতে। মেয়ের মাথায় হাত দিয়ে গুলটো গম্ভীর কণ্ঠে বলল, এই হতচ্ছাড়া বলল আর তুই বিয়ে করে নিলি? ও তোকে কিভাবে বাধ্য করেছে? রুমু ফট করে বাবাকে ছেড়ে দিল, থমথমে গলায় বলল, না না, আয়মান আমাকে বাধ্য করেনি, আমি নিজের ইচ্ছেতেই বিয়ে করেছি। সন্দেহী কণ্ঠে বললেন, এখনই তো বললি ও তোকে বিয়ে করতে বাধ্য করেছে। আয়মান মিটিমিটি হাসছে, মনে মনে বলল, কি বলে বাধ্য করেছিস সেটা তো আপনার মেয়ে মুখ ফুটে বলতে পারবে না গুলটে কাকু। আপনার মেয়ে মোটেও সাধু নয়। রুমু অনেক ছেলের সাথে রিলেশনে জড়িয়ে কিছু ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছিল, তার একটা ছবি আয়মানের কাছে ছিল। সেই ছবি পাবলিক করার ভয় দেখিয়ে বিয়েটা দিয়েছে। তাছাড়া গুলটে ভাতিজা রিমন নেশা করলেও মেয়েঘটিত কোনো ব্যাপার তার সাথে নেই। রিমন রুমুকে পছন্দ করত, নেশাখোর বলে সাহস করে সে কথা রুমুকে বলতে পারেনি। আয়মান তাকে বলেছে বিয়ে করলে নেশা করা ছেড়ে দিতে হবে। রিমন মেনে নিয়েছে তার কথা। আয়মান মূলত গুলটে কাকুকে শিক্ষা দেওয়ার জন্যই রুমুর বিয়েটা রিমনের সাথেই দিয়েছে। আয়মান ধমকে বলল, আহা, এসব কথা এখন বলে কী লাভ? যা হবার তা তো হয়ে গিয়েছে। এখন যান, মেয়ে জামাইকে ঘরে নিয়ে বাসরের ব্যবস্থা করুন। রিমন গুলটে কাকুর এসে শটান হয়ে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলল, ও গুলটে কাকু, এমন করছেন কেন? আমাদের মেনে নিন। মদ খাই, জুয়া খাই, খেলতে পারি, তাই বলে কিন্তু আমি খারাপ ছেলে না। চিন্তা করবেন না, আপনার মেয়েকে সুখেই রাখ। শুধু যৌতুক স্বরূপ আপনার টাকায় মদ খাবো, এর বেশি আপনার একটা টাকা খরচ করবো না, পাক্কা প্রমিস। গুলটি রেগে কিছু বলতে চাইলেন, তার আগে আয়মান দাঁতে দাঁত চেপে বলল, দুলা মিয়া, কথা নড়চড় আমি পছন্দ করি না। আমাদের কি ডিল হয়েছিল মনে আছে তো? জি ভাই, মনে আছে। দ্যাটস গুড। তা বউকে সামনে রাখতে পারবে তো? তেরামি করলে মাঝে মাঝে তোমার শ্বশুরের মতো উত্তম একদম দিবে, বুঝতে পেরেছো? রিমনের চোখ দুটো চকচক করে উঠল। কৃতজ্ঞতা স্বরূপ বোকা বোকা হাসি দিয়ে বলো, খুব পারবো ভাই। আচ্ছা, আমি তাহলে এখন আসি। ভাই, আমার এত বড় উপকার করলে আর কিছু না খেয়ে শুকনো মুখে চলে যাবেন? এ গিলাস শরবত খেয়ে যান। আমার বিদ্রুপ হেসে বলল, তোমার মনে হয় তোমার শ্বশুর আমাকে কিছু খাওয়াবে? শরবত তো দূরে থাক, এক গিলাস সাদা পানিও খাওয়াবেন না। রিমন মুখ কালো করে বলল, ঠিক বলছেন, আমার টাকা থাকলে আমি নিজেই আপনাকে খাওয়াতাম। তবে আপনি খুব ভালো মানুষ ভাই, দোয়া করি আপনার জীবন ভালো করে কোনো মেয়ে আসুক। চল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, আর পাম দিস না ভাই, এ তো পাম দিলে কখন জানি ফেটে যায়। পরক্ষণে ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে বলো, আজ আর রাতে ঘুম আসবে না রে। যতবারই চোখ বন্ধ করবো ততবারই আজ যে তোমাদের বাসরের সেই কথাই মনে পড়বে।
দেশ স্বাধীন হয়ে কী লাভ? স্বাধীন দেশে বসবাস করে বা কী লাভ হয়েছে? অন্যের বিয়ে দিয়ে বাসরের ব্যবস্থা পর্যন্ত করে দিতে পারছি, অথচ নিজের বাসরের ব্যবস্থা করতে পারছি না। আজ রাতে হবু বউকে খুব মিস করব। ফাঁকা ফাঁকা কাঁচামাটির রাস্তা দিয়ে ছন্নছাড়া মানুষের মতো হেঁটে চলেছে এক নারী। ওকে তার অসহ্য যন্ত্রণা, দিক শূন্য হয়ে কোন দিকে যাচ্ছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। নেই কোনো নির্লিপ্ত গন্তব্য। হাঁটতে হাঁটতে বড়সড় একটা ঝিলের কাছে এসে থামলো। জায়গাটা অত্যন্ত নিরিবিলি, আশেপাশে কোনো মানুষ নজরে আসছে না। ঝিলের আইলগুলোতে বিভিন্ন ধরনের ফল গাছ লাগানো। গাছগুলো খুবই ছোট ছোট, দেখে মনে হচ্ছে কিছুদিন আগে লাগানো হয়েছে। ঝিলটিও দেখতে নতুন মনে হচ্ছে। ঝিলটির একপাশে অল্প বিস্তর জায়গা নিয়ে সবজির বাগান রয়েছে। সবজি গাছগুলো নিজস্ব শাখা পোশাকার বিস্তার ঘটিয়ে চারপাশে বেড়া দেওয়া নেটের জাল আঁকড়ে ধরেছে। ঝিলের মধ্যে থাকা স্বচ্ছ পানিতে কিছু সংখ্যক মাছ ভেসে উঠছে, লাফিয়ে লাফিয়ে পুনরায় স্বচ্ছ পানির অতলে গহ্বরে হারিয়ে যাচ্ছে। ঝিলের একপাশে দাঁড়িয়ে এই সকল বিষয়গুলো অবলোকন করে চলছে নাইমা। কয়েক কদম এগিয়ে মাঝারি সাইজের কিঞ্চিত বাঁকানো একটা নারকেল গাছের সামনে এসে দাঁড়ায়। গাছটির সাথে হেলান দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। লম্বা শ্বাস টেনে চোখ দুটো বন্ধ করে নেয়। মুহূর্তেই অক্ষিগোটর ভরে ওঠে জলে। চোখের সামনে ভেসে ওঠে আগুনের মুখ, কানে বাজতে থাকে আগুনের বলা সেই তিক্ত যন্ত্রণাদায়ক বাক্য। নাইমা সহ্য করতে পারছে না, কিছুতেই পারছে না। মাথাটা যন্ত্রণা হচ্ছে, বুকটা পুড়ছে। বুকের মধ্যে আগুন নামক বেইমানের জন্য আগুন জ্বলছে দাউ দাউ করে। নাইমার চোখ খুলে উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে ওঠে। দুই হাতে মাথার চুলগুলো মুঠো করে খামচে ধরে ঠাস করে হাঁটু ভেঙে বসে পড়ল নিচে। একটা গাছের শিকড় হাঁটুর নিচে পড়ে বেশ ব্যথা পেল। নাইমা পাত্তা দিল না। বুকের ভেতর যেই ব্যথার সৃষ্টি হয়েছে তার কাছে এই ব্যথা নিতান্তই তুচ্ছ। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। জোরে জোরে শ্বাস টেনে কান্না মিশ্রিত গলায় ক্রোধ নিয়ে বলে উঠল, তুই কেন আমাকে বুঝতে পারলি না আগুন? আমি কি দেখতে খুব খারাপ? আমি কি দেখতে অসুন্দরী? কেন আমাকে ভালোবাসলি না? কেন আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করলি? কেন আমার বুকের গহ্বরে খোদাইকৃত তোর নামটা দেখতে পারলি না? কেন এইভাবে আমাকে কষ্ট দিলি? নাইমা চিৎকার করে কান্না করছে আর আকাশের দিকে তাকিয়ে আগুনের বিরুদ্ধে কত শত অভিযোগ জানাচ্ছে। তখনই ধীরগতিতে এগিয়ে এসে কেউ নাইমার পেছনে দাঁড়ালো। আগন্তুক একটা হাত নাইমার কাঁধে রেখে মৃদু আওয়াজে জিজ্ঞেস করলো, এ কি ডক্টর নাইমা? আপনি হাঁটু মুড়ে মাটিতে বসে আছেন কেন? এভাবে বসে থাকলে পা ব্যথা করবে, উঠুন। নাইমা চমকে উঠে হাত দিয়ে চোখের পানি মুছে দ্রুত উঠে দাঁড়ায়। পেছন ফিরে আগন্তুক কে দেখে ভুরু কুঁচকে ফেলল, গম্ভীর কণ্ঠে বলল, এটা রাফি, আগুনের কলিগ রাইট? আপনি এখানে কী করছেন? রাফি কিঞ্চিত এসে বলল, মাঝে মাঝেই আসি এই দিকে। নতুন ঝিলকাটা হয়েছে, ভাবলাম এসে দেখে যাই। এসে ভালোই হলো, আপনার সাথে দেখা হলো। নাইমা কিছু না বলে চলে যাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হয়। রাফি পেছন থেকে হাত টেনে ধরে। নাইমা চোয়াল শক্ত করে কঠিন দৃষ্টিতে তাকায়। রাফি হাত ছেড়ে দেয়, মেঘে এসে বলল, সরি, এক্ষুনি চলে যাচ্ছেন কেন? চলুন ওইদিকে কিছুক্ষণ বসে গল্প করি। নাইমা ঝাঁঝালো গলায় বলল, আমার গল্প করার মুড নেই। আপনার চোখ মুখ কেমন শুকনো লাগছে, দেখে মনে হচ্ছে কান্না করেছেন। আপনি কি সত্যিই কান্না করেছিলেন? নাইমা এদিক ওদিক নজর ফেরায়। নিজের দুর্বলতা কখনো কাউকে দেখাতে ইচ্ছুক নয় সে। লম্বা শ্বাস টেনে ভারী গলায় বলল, তেমন কিছু না, মন মেজাজ ভালো নেই, তাই মাইন্ড ফ্রেশ করার জন্য এখানে। রাফি গভীর দৃষ্টিতে নাইমার দিকে চেয়ে বলল, ভালো, তবে আমি চাই আপনি আরও কাঁদুন, কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলুন। নাইমা কপাল কুঁচকে ফেলল, রাশভারী কণ্ঠে বলে উঠল, সিরিয়াসলি আপনি চান আমি যেন কান্না করি? কেন চান শুনি? রাফি মুচকি এসে জবাব দিল, কান্না করলে যে আপনাকে কতটা সুন্দর লাগে সেটা আপনি হয়তো জানেন না। ফোলা ফোলা চোখ, হালকা লাল হয়ে যাওয়া উঁচু নাক, যখন চোখের পানি কণাগুলো থুতনিতে এসে জমা হয় তখন দেখতে কি মিষ্টি লাগে আপনাকে। নাইমা ভুরু কুঁচকে চওড়া গলায় বলল, এভাবে কাঁদলে আপনি আমায় কখনো দেখেছেন? হ্যাঁ। কোথায় দেখেছেন? কবে দেখেছেন? রাফি মৃদু হাসল, মোহনীয় কণ্ঠে বলল, রোজ দেখি, তবে সেটা আমার কল্পনায়। আপনি আমাকে কল্পনা কেন করেন? ভালো লাগে তাই। নামের মেজাজ খারাপ হলো, দাঁতে দাঁত চেপে বলল, আপনার কেন আমাকে ভালো লাগে? ভালো লাগার তো কোনো কারণ দেখছি না। কোনো কারণ ছাড়াই আমার আপনাকে ভালো লাগে। কেন লাগে সেটার কারণ আমি নিজেও জানি না।
অদ্ভুত মানুষ তো আপনি। বিনিময়ে রাফি মুচকি হাসলো। নাইমা ফের হতাশ কণ্ঠে বলল, আপনাকে আমাকে ভালো লাগে, তাও কোনো কারণ ছাড়াই। অথচ যার চোখে ভালো হতে চাইলাম, যাকে নিজের সবটা ভাবতাম, সে পাশার মানুষটাই আমাকে বুঝলো না। রাফি বুঝতে পারল না, কণ্ঠ খাদিয়ে এনে প্রশ্ন করলো, কার কথা বলছেন? কে সেই মানুষটা যে আপনার মতো সুন্দরী রমণকে প্রত্যাখ্যান করেছে? নাইমা তাচ্ছিল্যে হেসে বলল, আছে এমন একজন, যার কাছে আমার অনুভূতির কোনো মূল্য নেই। বেইমান একটা। রাফি দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে পুনরায় বলল, আমি সুন্দর, আমি সুন্দর হলে সেই পাষাণ মানুষটা কেন আমাকে গ্রহণ করলো না? সেটা আমি কিভাবে জানাবো? সবার তো ভালো লাগা এক না, সবার সব কিছু ভালো লাগে না। নাইমা দীর্ঘশ্বাস ছাড়লো। রাফি ফিসেল গলায় বলল, ঝিল কি সম্পূর্ণভাবে ঘুরে দেখেছেন? দেখে থাকলে চলুন বাড়ি ফেরা যাক। না, সম্পূর্ণটা ঘুরে দেখিনি, এখন আরও দেখতে চাই ও না। তাহলে চলুন। হুম। নাইমার সাথে পাশাপাশি হাঁটতে দারুণ লাগছে রাফির কাছে। যতদিন ধরে নাইমাকে চিনে, আজ প্রথম এতটা কাছাকাছি দুজন। রাফির কাছে আজ দিনটা অন্যরকম লাগছে। প্রশান্তের নিঃশ্বাস ছেড়ে সময়টুকু উপভোগ করতে লাগলো সে। আগুন সচরাচর অসুস্থ হয় না। ফিটনেস বডিওয়ালা শরীরটা সবসময় চাঙ্গা থাকে। হবে নাই বা কেন? আগুন তার শরীরের দিকে অনেক যত্নশীল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। যথেষ্ট গোছালো মানুষ সে। অথচ দুপুরে বাসায় ফেরার পর সন্ধ্যার দিকে গা কাঁপিয়ে জ্বর চলে আসলো। ঘুমিয়ে পড়েছিল বলে দুপুরে খেতেও পারেনি। মোম নিজেও খায়নি। আগুনের মাথাটা কোলে নিয়ে বিকেল পর্যন্ত বসেছিল। যখন আগুন ঘুম ভেঙেছে, ঢুলু ঢুলু চোখে চেয়ে মোমকে পরখ করছিল। ঘুমানোর আগে মোমকে যেভাবে বসে থাকতে দেখেছিল, সেভাবে বসে থাকতে দেখে ভুরু কুঁচকে ফেললো। শোয়া থেকে উঠে বসে একটা হাত মোমের গালে রেখে শান্ত গলায় শুধালো, তুমি এতক্ষণ এভাবে বসেছিলে? জি। আগুন হতভম্ব হয়ে গেল। মৃদু ধমকে বলল, কে বলেছিল এভাবে বসে থাকতে? এতক্ষণ এভাবে বসে থাকতে পা ব্যথা করেনি? জি, আমি ঠিক আছি। খেয়েছিলে? মোম মাথা নিচু করে নিল। মিনমিন করে বলল, জি না। আগুন ছোঁয়া শক্ত করে কঠিন গলায় বলল, খাওনি কেন? প্রায় মাগরিবের কাছাকাছি সময়, আপনিও তো খাননি। আমার সাথে তোমার তুলনা করো? একে তো চুনোপুটির মতো শরীর, তার উপর তুমি না খেয়ে বসে আছো। এ দেখুন, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে না? এমনিতেই তোমাকে নিয়ে টেনশনে আছি। কি চাও আমি মরে যাই? এতক্ষণে আগুনের কথাগুলো গাল ফুলিয়ে শুনছিল মোম, কিন্তু শেষের কথাটা মোমের বুকের ভিতর ধক করে উঠল। চমকে তাকায় আগুনের দিকে। মোমের গালে রাখা আগুনের হাতটা সরিয়ে নিজের পেলব এক হাত আগুনের দাড়িযুক্ত গালে রেখে আতঙ্কিত গলায় বলে উঠল, এইসব কি বলছিলেন আপনি? মারা যাওয়ার কথা কেন বলছেন? আপনি আসার আগে নুডলস রান্না করে খেয়েছিলাম, সেই জন্য তেমন একটা খিদে পাইনি। আবার একা একা খেতেও ইচ্ছে করছিল না। খাইনি বলে আপনি মরার কথা বলবেন? আগুনের চোখ দুটো জ্বলছে, মাথা ব্যথা করছে না। ঘুমানোর জন্য মাথা ব্যথা কমে গিয়েছে, তবে মাথাটা প্রচণ্ড ভার ভার লাগছে। শরীরটা কেমন অসাড় হয়ে আসছে। মোমের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, মরার কথা বলা এত ভয় পাওয়ার কী আছে? এমনিতেই আমি তোমার থেকে বয়সে অনেক বড়, প্রায় তোমার বয়সের দ্বিগুণ বয়স আমার। হিসাব অনুযায়ী তোমার আগে আমি মরে যাব। তখন কি করবে তুমি? মোমের বুক কেঁপে ওঠে। তখন থেকে কি অদ্ভুত কথাবার্তা বলে চলছে মানুষটা। এসব বলার মানে কি? আগুন কি বুঝতে পারে না মোমের কষ্ট হচ্ছে? মোম ফুপিয়ে কেঁদে উঠল। ব্যগ্র গলায় বলল, দয়া করে বারবার মরার কথা বলবেন না। কি হয়েছে আপনার? আজকে বাসায় ফেরার পর থেকেই কেমন মনমরা হয়ে আছেন। কিছু জিজ্ঞাসা করে বলছেন না। সব ঠিক আছে, তাহলে এরকম কথা বলার মানে কি? আগুন শীতল গলায় বলল, আরে কান্না করার কি হলো? আমি তো কিছু ভেবে বলিনি। তুমি দেখছি সিরিয়াস হয়ে গিয়েছ। আমি বললে কি আমি মরে যাব? আর না বলে কি সারা জীবন বেঁচে থাকতে পারবো? মোম নাক টেনে টলমল চোখে চেয়ে মায়াভরা কণ্ঠে বলল, আল্লাহ যখন নিয়ে যাবেন নেবেন, তাই বলে আপনি কেন বারবার মৃত্যুর কথা বলবেন? আপনি জানেন না আপনার মরার কথা বললে মোম কষ্ট পায়? আপনি কি চান মোম কষ্ট পাক? আল্লাহ যখন নিয়ে যাবেন নেবেন, তাই বলে আপনি কেন বারবার মৃত্যুর কথা বলবেন? আপনি জানেন না আপনার মরার কথা বললে মোম কষ্ট পায়? আপনি কি চান মোম কষ্ট পাক? শরীর খারাপ নিয়েও মোমের কথায় একপেশে হাসলো আগুন। সিগ্ধ মুখশ্রীর দিকে চেয়ে শান্ত গলায় বলো, জি না, আমি চাই না আমার মোম কষ্ট পাক। আচ্ছা, আর বলবো না। আমার শরীরটা অবশ অবশ লাগছে, উঠে যেতে ইচ্ছে করছে না। তুমি খাবারগুলো রুমে নিয়ে আসো, এখানেই খাবো।
আগুনের কথায় মোম খুশি হলো, তবে আগুন শরীর খারাপের কথা শুনে খুশিটা দীর্ঘস্থায়ী হলো না। কপালে হাত দিয়ে চিহ্নিত ভঙ্গিতে বলল, কপাল তো হালকা গরম গরম লাগছে, জ্বর আসবে নাকি? আগুন মোমকে নাক টেনে পিছিল হেসে বলল, গরমের কারণে হয়তো গরম হয়ে রয়েছে। তুমি চিন্তা করো না, ক্ষুধা পেয়েছে তো, খাবার দিবে না? মোম সাহসা জিভ কাটলো, চঞ্চল পায়ে দ্রুত ছুটলো রান্নাঘরের দিকে। হাত ছেড়ে ঝটপট খাবারগুলো গরম করতে লাগলো। এই ফাঁকে আগুন গিয়ে অল্প সময় গিয়ে গোসল করে আসলো। যদিও সকালে গোসল করে কলেজে যায়, তবে আজকে বাসায় এসে ফ্রেশ না হয়ে বিছানায় গায়ে দিয়ে দেয়। ঘামযুক্ত ভেজা শার্ট এতক্ষণই শুকিয়ে গেছে, শরীরের বাইরে কিঞ্চিত ধুলোবালি লেগে আছে। তার উপর নাইমা তখন ওইভাবে জড়িয়ে ধরেছিল, তাই এখন গোসল করা আবশ্যক। মোম খাবার নিয়ে এসে দেখে আগুন ভেজা চুল মুছছে। খাবারগুলো বিছানায় রেখে আগুনের পাশে এসে গোমরা মুখে বলল, এই সন্ধ্যার সময় গোসল করেছেন কেন? ঠান্ডা লেগে যাবে না? এমনিতেই তখন গা গরম দেখছি। আমি সহজে অসুস্থ হই না, কথা না বাড়িয়ে খাবার দাও। মোম একটা প্লেটে খাবার বেড়ে দিল আগুনকে। আগুন ভুরু কুঁচকে বলল, তোমার জন্য প্লেট কোথায়? তুমি খাবে না? পরে খাবো। চুপ, কোনো কথা না, এতক্ষণ না খেয়ে আছো, আবার বলছো পরে খাবে। মোম উঠে গেল। আগুন পেছন থেকে ডেকে বলল, কোথায় যাচ্ছ? মোম গাল ফুলিয়ে বলল, প্লেট আনতে। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, আনতে হবে না, এদিকে আসো। মোম গুটি গুটি পায়ে এগিয়ে যায় আগুনে ভরাট স্বর, বসো। মোম বসলো। আগুন ভাত মেখে এক লোকমা মোমের মুখের সামনে ধরলো। মোম অবাক হয়ে চেয়ে থাকে। আগুন ধমকে বলল, হা করে তাকিয়ে আছো কেন? খাও। আমিও তো খাবো নাকি? মোম খেয়ে নিল। মোম রান্না মোটামুটি হলেই পারে। মুরগির ঝাল ঝাল কষা মাংসটা দারুণ হয়েছে। আগুন তৃপ্তি করে খেলো। খাওয়া শেষে আগুন আবার বিছানায় শুয়ে পড়লো। কি ব্যাপার, আজকে শরীরটা এমন লাগছে কেন? এতে ঘুম পাচ্ছে কেন? বিষয়টা আগুনের বোধগম্য হলো না। আগুন চোখ দুটো বন্ধ করে নিল। আধা ঘন্টা পরে মাগরিবের আজান শোনা গেল। মোম নামাজ পড়ে এসে আগুনকে ডাক দিল। আগুন কেমন সাড়া না পেয়ে হাড় সাজিয়ে বলল, প্রচণ্ড গরম হয়ে আছে হাত। মোম তুরস্ক হাত দাঁড়িয়ে কপালে রাখলো। অমনি চমকে উঠল, গা তো গরম হয়ে আছে কেন? দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে থার্মোমিটার দিয়ে জ্বর মেপে নিল। থার্মোমিটার গায়ে দৃশ্যমানের নাম্বারটা লেখাটা চোখে পড়ে ঘন পাপড়িযুক্ত নয়নজোড়া বড় বড় হয়ে গেল। 104 ডিগ্রি জ্বর। ব্যাস, তারপর থেকে মোম শান্তি পাচ্ছে না। আগুনের বলা তখনকার কথা আর এখানকার অবস্থা দেখে কণ্ঠ ফুলে কান্না বেরিয়ে আসতে চাইছে, সেও আটকাতে পারছে না। কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল, তাহলে হুট করে জ্বর কোথা থেকে চলে আসলো? মমির চিন্তা বাড়ল। কী করবে কিছুই বুঝতে পারছে না। বাড়িতে ফোন করবে। মোম আগুনকে ডাকতে লাগলো। শুনছেন? আগুন চোখ খুলতে পারছে না। অনেক কষ্ট চোখ খুলে মেয়ের কণ্ঠে বলল, কিছু বলবে? মোম কাঁদো কাঁদো মুখ করে বলল, আপনার তো জ্বর এসেছে, তখন কি দরকার ছিল গোসল করার? বাসায় জ্বরের ওষুধ আছে? আগুন বিছানায় ভর দিয়ে উঠে বসলো। ক্লান্ত গলায় বলল, বক্সটা আমার কাছে দাও, আর 1 গ্লাস পানি দাও। মোম দিল। আগুন বক্স থেকে দুটো নাপা ট্যাবলেট বের করে খেয়ে নিল। পুনরায় বিছানায় গায়ে দিয়ে দিল। ক্ষীণ কণ্ঠে বলল, বাড়িতে কাউকে জানিও না, শুধু শুধু টেনশন করবে। মেডিসিন খেয়েছি, আশা করি ঘন্টা 2 পরে জ্বর ছেড়ে দিবে। আগুন নিষেধ করেছিল বলে মোম বাড়িতে ফোন করে কাউকে জানায়নি। তবে রাতে জ্বর ছাড়েনি, বরং মধ্যরাতে জ্বরের তীব্রতা আরও বেড়ে গিয়েছে। আগুনের গায়ের উপর পাতলা কম্বল জড়ানো ছিল। আগুন সেতে কাঁপছিল বলে মোম আরেকটা ভারী কম্বল এনে আগুনের গায়ের উপর মেলে দিল। মোম এসি বন্ধ করে দিয়েছে, জাস্ট 3 পাখাওয়ালা ফ্যান চালানো। মোমের ভীষণ হাঁসফাঁস লাগছে, কারণ আগুন তাকে কম্বলের ভেতরে টেনে নিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। আগুন জ্বরে মৃদু কেঁপে কেঁপে উঠছিল বলে মোম পিলে ভাতে আলতো করে আগুনকে জড়িয়ে ধরেছিল। মিনিট কয়েক পরে আগুন তাকে কম্বলের ভেতর টেনে নেয়। মোম ভেবেছিল আগুন সজাগ, কিন্তু না, সে তো গভীর ঘুমে আচ্ছন্ন, আর চোখ দুটো বন্ধ। একে তো গরম, তার উপর আগুনের শরীরে উত্তাপে মোমের শরীর ঘেমে উঠেছে। মোমের অস্বস্তি হচ্ছে, আগুনকে সরিয়ে উঠাতেও পারছে না। আগুনের মতো বলিষ্ঠবান পুরুষের শরীরের নিচে তার ছোট্ট শরীর চাপা পড়ে আছে, আর মোমের মতো চুনোপুটি মার্কা মেয়ের পক্ষে বলিষ্ঠ আগুনকে সরিয়ে ওঠা চারটিখানি ব্যাপার না।
অজ্ঞাতা মোম হাল ছেড়ে এইভাবে আগুনের সাথে লেপ্টে শুয়ে আছে। আগুন ভরুক্কি নিঃশ্বাস ফেলে মোমের ঘাড়ে আঁচল পড়েছে। উষ্ণ নিঃশ্বাসে মোমের শরীরে ঝাঁকুনি দিয়ে উঠেছে। মোম কিছুক্ষণ পর পর কপালে হাত দিয়ে চেক করলো, কিন্তু জ্বর তো কমছে না। মোম এবার কেঁদে উঠল। মোমের কান্নার আওয়াজ কর্ণগোচর হলো না। উঠে সে মাথায় জলপট্টি দিবে, সেটাও সম্ভব না। এই কুমড়ো মার্কা লোকটা মোমকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। একটা নতুন দিন, নতুন ভোরের সূচনা। দিনটি শুরু হয় কারো জীবনের শোকের বার্তা বহন করে, আবার কারো জীবনে বিষাদময় যন্ত্রণা দিয়ে। এই সময় প্রকৃতির সবুজে ঘেরা গাছপালাগুলো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে। বাইরে দেখা যাচ্ছে রঙিন আকাশের আলোয় ঝলকানি। খোলা আকাশে গুটি কয়েক ভোরের পাখি ছাড়া আর কিচ্ছুই নেই। তারা ডেকে চলছে কিচিরমিচির শব্দ করে, জানালা দিয়ে ভোর হওয়ার আগাম বার্তা। আচ্ছা, ওরা কি বুঝতে পারছে পৃথিবীর বুকে কোনো এক মানুষের মনের গহীনে সূক্ষ্ম ব্যথা? টের পাচ্ছে কি ছোট কিশোরীর স্বামীর চিন্তায় অন্তরের ক্ষত? বুঝতে পারছে কি করে সম্বিতের রেশ? জানা নেই, জানার সম্ভাবনা। বিষণ্ণ মনে আগুন মাথার কাছে বসে আছে মোম। বাড়িতে পানি নিয়ে মসৃণ পাতলা কাপড় ভিজিয়ে মাথায় জলপট্টি দিচ্ছে। মোমের সিগ্ধ মুখশ্রী রয়েছে একরাশ অন্ধকার থেমে থেমে নাক টানার শব্দ ভেসে আসছে। কাদায় কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলছে মেয়েটা। আগুন বিছানায় অবচেতন অবস্থায় শুয়ে আছে। সারা রাতের মধ্যে একবারও আগুনের জ্বর ছাড়েনি। অজ্ঞাতা মোম আগুনের কথা অমান্য করে বাধ্য হয়ে শাশুড়ির কাছে ফোন করে ভোর 5টার দিকে। শাশুড়িকে অবগত করে আগুনের অসুস্থর কথা শুনতে পেয়ে মিনা অস্থির হয়ে পড়লেন। রাশেদকে বলতে তিনি দেরি না করে পরিচিত ডক্টরকে কল করে তাকে সাথে নিয়ে আগুনের ফ্ল্যাটে চলে আসেন। মিনা, ময়ূরী, রাশেদ আসতে পারলেও আয়মান আসতে পারেনি। আসবে কিভাবে? সে তো ঘুমিয়ে কুপোকাত, দরজা খুলছেই না। কি খেয়ে ঘুমিয়েছে কে জানে। মিনা মোমকে শান্ত হতে বলছেন, কান্না করতে নিষেধও করেছেন। তবুও মেয়েটা কান্না কারো কথা শুনছেই না, ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলছে। মিনা হতাশ হয়ে আর কিছু বলেনি। ডক্টর আগুনকে দেখে কিছু ওষুধ দিয়ে সাথে প্রয়োজনীয় কিছু টেস্ট লিখে দেন। বলেছেন দুপুরের মধ্যে যদি জ্বর না ছাড়ে তাহলে সময় করে হসপিটালে গিয়ে টেস্টগুলো করিয়ে ভালো ডাক্তার দেখাতে। তারপর ডক্টর চলে গেলেন। ডক্টরের কথা মতো মিনা দ্রুত খাবার তৈরি করে আনলেন। রাশেদের সহায়তায় আগুনকে উঠিয়ে পেছনে বালিশ রেখে খাটের সাথে হেলান দিয়ে বাসায় ধীরে সুস্থে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেন। মোমকে বলেছেন ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নিতে। মেয়েটার মুখটা কেমন শুকিয়ে গিয়েছে। মোম ফ্রেশ হয়নি, কিছু খায়ওনি। আগুনের মাথার কাছে ঘাপটি মেরে বসে আছে। জানিয়েছে আগুনের জ্বর না ছাড়া পর্যন্ত কোথাও যাবে না। মিনা আর জোর করেনি। তখন থেকেই মোম আগুনের মাথার কাছে বসে আছে। সকাল 2:30টার সময় আগুনের জ্বর ছেড়েছে। সারা শরীর ঘেমে একাকার। আগুন আস্তে ধীরে চোখ খুলে তাকায়। আগুনের জ্বর ছেড়েছে শুনে মিনা, রাশেদ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মোমের অধর কোণে দেখা মিলল কিঞ্চিৎ হাসির ঝলক। মিনা রান্না করছেন, তাকে সাহায্য করছেন ময়ূরী। মিনা মোমকে ডেকে বললেন, পারলে তোয়ালে ভিজিয়ে আগুনের শরীরটা মুছে দাও। মাথায় পানি ঢালতে পারলে আরও ভালো হতো। তবে আগুন পানি ঢালবে না। জ্বর হলে কখন মাথায় পানি ঢালতে চায় না ছেলেটা। আর যদি না পারো তাহলে থাক, তুমি ছোট একটা বালতিতে পানি ভরে রাখো। আমি হাতের কাজটা শেষ করে আসছি। বাকিটা ময়ূরী সামলে নিতে পারবে। সমস্যা নেই মা, আমি পারবো। আচ্ছা, অসুবিধা হলে আমাকে ডেকো। মোম চলে আসে বেডরুমে। বালতি দিয়ে পানি এনে তোয়ালে চুবিয়ে আগুনের নিকট আসে। আগুন তখন আশ্রয় হয়ে বসে বসে ফোন টিপছে। মোমকে বালতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ভোরকুচকে তাকায়। মোম মিষ্টি এসে বলল, মা বলেছেন আপনার শরীর মুছে দিতে। সোজা হয়ে বসুন তো। মোম বালতিতে চুবানো তোয়ালেটা মুছিয়ে পানি ছেড়ে আগুনের কাছাকাছি আসে। আগুন সোজা হয়ে বসলো। বুকের মাঝে 2 হাত ভাঁজ করে গম্ভীর কণ্ঠে বলল, টি শার্টের উপরেই শরীর মুছে দিবে। মোম বুঝতে না পেরে অবুঝ গলায় প্রশ্ন করল, জি? আগুন বিরক্ত হলো। রাশভারী কণ্ঠে বলল, টি শার্ট না খুলে কীভাবে শরীর মুছে দিবে? মোম থমথমো খেয়ে যায়। শুকনো ঢোক গিলে মিনমিন করে বলল, এখন কি এটা আমাকে খুলতে হবে? আপনি একটু কষ্ট করে খুলে দিন না। আগুন বাঁকা হাসলো, গম্ভীর স্বরে বলল, পারবো না, হাত পা ব্যথা করছে। মোমের খারাপ লাগলো। তখন আবেগের ঠেলায় শাশুড়ির কথা রাজি হয়েছিল, কিন্তু এখন যে তার লজ্জা লাগছে। টি শার্ট খুলতে হবে। সে কথা মাথাতেই ছিল না। এদিকে শাশুড়িকে বড় মুখ করে বলে এসেছে সে আগুনকে শরীর মুছে দিবে। এখন কি হবে? মোম অসহায় গলায় বলল,
হাতে কি খুব ব্যথা? একটু চেষ্টা করে দেখুন, ঠিক খুলতে পারবেন। আগুন মেজাজ খারাপ হলো, দাঁত চেপে বলল, শরীর যেহেতু মুছে দিতে পারবেই না, তাহলে এসেছে কেন? আমি এখন সম্পূর্ণ সুস্থ। এবার যাও এখান থেকে, আমি নিজেকে সামনে নিতে পারবো। কলেজেও যেতে হবে। মোম আটকে উঠল, ভীতননের চেয়ে ছটপট গলায় বলো, এই অসুস্থ শরীর নিয়ে কলেজে কেন যাবেন? ডক্টর বলেছেন সুস্থ না হওয়া পর্যন্ত আপনার বেড রেস্ট নিতে। আগুন মিটিমিটি হেসে ভাবলেশীন গলায় জবাব দিল, বাসায় রেস্ট থেকে কি করব? কেউ তো আর সঠিকভাবে আমার যত্নার্থই করছে না। তার থেকে বরং আমি কলেজেই চলে যাই। আগুন বিছানা থেকে উঠতে নিলে মোম হাত ধরে আটকায়। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মোমের দিকে। মোম কিঞ্চিত রাগী গলায় বলল, আপনি কোথাও যেতে পারবেন না। কেন যেতে দিবে না? আমি যাবই। মোম গোমরা মুখে বলল। আগুন মিটিমিটি হেসে ভাবলেশীন গলায় জবাব দিল, বাসায় রেস্টে থেকে কি করব? কেউ তো আর সঠিকভাবে আমার যত্নার্থী করছে না। তার থেকে বরং আমি কলেজেই চলে যাই। বিছানা থেকে উঠতে নিলেই মোম হাত ধরে আটকায়। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মোমের দিকে। মোম কিঞ্চিত রাগে গলায় বলল, আপনি কোথাও যেতে পারবেন না, আমি যেতে দিব না। কেন যেতে দিবে না? আমি যাবই। মোম গোমরা মুখে বলল, কোথাও যেতে হবে না আপনাকে, আমি আপনার সব কথা শুনবো। আগুনের চোখ দুটো চকচক করে উঠল, কণ্ঠ খাদে এনে প্রশ্ন করলো, সত্যি? পরে আবার লজ্জা পেয়ে চলে যাবে না তো? দেখো, আমি কিন্তু তোমাকে জোর করছি না। যাবো না, দেখি, এদিকে আসুন। আগুন ঠোঁট কামড়ে হাসে, একটু এগিয়ে বিছানার সাইডে আসে। মোম গাল ফুলিয়ে নিজের হাতে আগুনের টি শার্ট খুলে দেয়। তখনই চোখের সামনে ভেসে ওঠে আগুনের ঘন কালো লোমযুক্ত বুক জমিন। এই বুকটা মোমের নারীসত্তার দুর্বলতার অন্যতম কারণ। ফর্সা গায়ে ঘন কালো লোমশ বুকটা যেন মোমকে উকি দিয়ে ডাকছে। মোম স্বপ্নে ঢুক দিল, মুহূর্তে চোখ দুটো খিচে বন্ধ করে নেয়। মোমের অবস্থা দেখে আগুনের প্রচণ্ড হাসি পাচ্ছে। মোমকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য হিসিয়ে বলে উঠল, এ কি মোম, তুমি চোখ দুটো বন্ধ করে আছে কেন? চোখ হলো, দেখো আমার বুকে কত ঘাম জমে আছে, ঠান্ডা লেগে যাবে তো। এই বুকটা তোমাকে ডাকছে, ঘামগুলো মুছে দেওয়ার জন্য আর কি। আগুন মিথ্যে বলেছে, যদিও ঘাম দিয়ে জ্বর ছেড়েছে, তবে সেই ঘাম এখন শুকিয়ে গিয়েছে। এদিকে মোমের অবস্থা বেগতিক, লজ্জায় ভীষণ হাঁসফাঁস করছে, পিটপিট করে চোখ খুলে তাকায়। আগুন এবার লজ্জা করে হেসে ওঠে। মোম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখে সেই হাসি। বিয়ের পর এই প্রথম আগুনকে এইভাবে হাসতে দেখলো। মনে মনে মাশাআল্লাহ পড়তে ভুলো না। আগুনের চোটের দিকে তাকিয়ে সরগলায় বলল, আপনি সবসময় এভাবে হাসবেন, আপনি হাসিটা খুব সুন্দর, অন্য কোনো মেয়ের সামনে হাসা আপনার জন্য বারণ। সাহসে আগুন হাসিটা মুছে গেল। মৃদু ধমকে বলল, শুধু কথা বলেই যাবে নাকি আমার শরীর মুছে দিবে? আর কতক্ষণ এভাবে বসে থাকবো? মমির হুঁশ ফিরল, চঞ্চল কণ্ঠে বলল, জি জি দিচ্ছি, তাড়াতাড়ি। মোম সুন্দর করে আগুনের গা মুছে দিচ্ছে। আগুন ইচ্ছে করে এক হাত মোমের কোমর চেপে কাছে নিয়ে আসে, নিজের মাথাটা এলিয়ে দিয়ে মোমের কাঁধে। মোম হকচকিয়ে যায়। আগুন রাশভারী গলায় বলল, শরীর ভীষণ দুর্বল লাগছে, বসে থাকতে কষ্ট হচ্ছে? মোম ঠোঁট কামড়ে ব্যস্ত কণ্ঠে বলে উঠল, এতক্ষণ তো দিব্যি বসেছিলেন, এখন হুট করে শরীর দুর্বল লাগছে? একটু আগে তো বলেছিলেন আপনি একাই সব পারবেন, কলেজেও যেতে যাচ্ছিলেন, এখন কি হলো? আগুন ফুঁস করে নিঃশ্বাস ছেড়ে শান্ত গলায় বলল, দুর্বল তো ছিলাম না, কিন্তু তুমি কাছে আসায় আবার দুর্বল হয়ে গিয়েছি, সেই জন্য তোমার সাপোর্ট নিচ্ছি। গা তো মোছা শেষ, এখন সরে বসুন, আমি একটু রান্নাঘরে যাব, দেখি মায়ের কোনো সাহায্য লাগবে কি না। সরা যাবে না, আর তোমাকে কোথাও যেতে হবে না, রান্নাঘরের কাজ আমার মা একাই সামলে নিতে পারবে, তুমি শুধু আমার দিকে নজর দাও। মম বোকার মতো আগুনকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলল, নজর দেওয়া শেষ, এবার ছাড়ুন। খেপে উঠল আগুন। মোমের মসৃণ কোমর মৃদু চাপ দিয়ে আরেকটু নিজের সাথে লাগিয়ে নিল। চাপা স্বরে ধমকে বলল, তুমি এতটাও ছোট নয় মম, তুমি সব কিছুই জানো, সব কিছু বুঝতে পারো, শুধু লজ্জা আর কিছুটা ভয়ে আমার থেকে দূরে থাকো। মোম এখন আগুনের কোলের উপর বসা। মোমের একটা হাত আগুনের ঘাড়ের উপর, আর একটা হাত কাঁধে। ফ্যানের বাতাসে মোমের মাথার কিছু ছোট চুল কপালে লুটোপুটি খাচ্ছে। আগুন হাত বাড়িয়ে কপালে পড়ে থাকা
অগোছালো চুলগুলো আলতো করে কানের পিছে গুঁজে দেয়। মোম মাথা নিচু করে নিল। আগুন শীতল গলায় বলল, তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? আমি বাসায় না থাকলে তুমি আমার শার্ট বের করে গায়ে জড়িয়ে রাখো ঘন্টার পর ঘন্টা। ড্রেসিং টেবিল থেকে আমার পারফিউম নিয়ে পুরো রুম স্প্রে করো। তাই তো বলি আমার পারফিউম এক সপ্তাহের বেশি টেকে না কেন। যেখানে এক বোতল পারফিউম আমার এক মাস চলে যায়, সেখানে তুমি আসার পর এক সপ্তাহ চলে না। মোম চোখেতে তাকালো, এদিক ওদিক নজর ফেরায়। মোমের গলা শুকিয়ে আসে। শুষ্ক ঢোক গিলে কাপা গলায় বলল, আপনি কিভাবে জানলেন? আগুন থেকে ফিরতে জবাব পেল না। নিজের মতো করে শান্ত গলায় বলতে লাগলো, আমার সামান্য জ্বরে কেঁদে কেটে চোখ মুখের বেহাল দশা বানিয়ে ফেলছ। সারা রাত দু চোখের পাতায় এক করুনি। রাস্তাঘাটে কত শত দুর্ঘটনা ঘটে, সেই জন্য আমি কলেজে চলে গেলে সারাক্ষণ আমাকে নিয়ে চিন্তা করো। বারবার ঘড়ি কাটার দিকে চেয়ে আমার অপেক্ষায় থাকো। গোনো প্রহর গোনো। কলেজ থেকে ফিরতে দেরি হলে ছটফট করো। একদিন তো কেঁদেই ফেলেছিলে, মনে আছে? তোমার কি মনে হয় এসব কিছুর কারণ আমি বুঝি না? মোম মাথা নিচু করে নিল। হাতে পায়ে নামলো চিরচেনা সেই কম্পন। আগুন এক হাত দিয়ে আলতো করে মোমের চোয়াল চেপে ধরলো। শীতল গলায় বলল, উত্তর দাও। মোম কিছু বলল না, চুপ করে রইল। আগুন পুনরায় একই ভঙ্গিতে বলে উঠল, আমি চাইলে আমাদের বিয়ের প্রথম রাতে তোমার উপর স্বামীর অধিকার খাটাতে পারতাম, জাহির করতে পারতাম নিজের পুরুষত্ব। তুমি চাইলে আমাকে বাধা দিতে পারতে না। কেন খাটাইনি জানো? মোম পূর্ণ দৃষ্টিতে তাকায় আগুনের দিকে। আগুন মোমের নরম তুলতুলে গালে এক হাত রেখে মুচকি এসে বলল, তোমার জন্য, তোমার কথা ভেবে। একে তো তুমি খুব ছোট, বাচ্চা একটা মেয়ে। তার উপর আমাদের পূর্ণ পরিচিত ছাড়া হুট করে বিয়েটা হয়ে গিয়েছে। তুমি আমি দুজনেই দুজনকে ভালো করে চিনতাম না, জানতাম না। এমন একটা পরিস্থিতিতে আমি যদি তোমার সাথে ঘনিষ্ঠ হতাম, তুমি আমাকে সবচেয়ে নিকৃষ্ট একজন মানুষ বলে মনে করতে, কারণ তুমি তখন ওসব কিছুর জন্য তৈরি থাকতে না, অথবা ছিলে না। তোমার চোখে থাকতো আমার জন্য তীব্র ঘৃণা, শারীরিকভাবে পেটে ভয়ঙ্কর যন্ত্রণা, আর মানসিকভাবে পুরোই ভেঙে পড়তে তুমি। আমি কখনোই চাইনি তোমার মতো নিষ্পাপ একটি ফুল অকালে ঝরে যাক। সেই জন্যই আমি তোমাকে সময় দিয়েছি, প্রয়োজনে ভবিষ্যতও দিব। 29 বছর জীবনে কখনো কোনো নারীর শরীরের প্রতি লোভ জন্মায়নি। আশা করি ভবিষ্যতের এর ব্যতিক্রম হবে না। আমি মনে করি পৃথিবীর সকল পুরুষের উচিত তাদের স্ত্রীর শরীর ছোঁয়ার আগে মন ছোঁয়া। আমি তোমার শরীর না, মন ছুঁতে চেয়েছি মোম। মোম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আগুনের সকল কথা মনোযোগ সহকারে শুনল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ফট করে প্রশ্ন করলো, আপনি আমায় ভালোবাসেন মাস্টার মশাই? আগুন ভুরু কুচকে গম গম গলায় বলল, হঠাৎ একই প্রশ্ন? মোম অধৈর্য সহিত জিজ্ঞেস করলো, বলুন না। যদি বলি না? সাহসা মোমের মুখটা অন্ধকারে ছেয়ে গেল। আগুন না শব্দটিও চঞ্চল কিশোরীর বুকের ভিতরে মুচড়ে উঠল। ছলছল চোখে চেয়ে কাপা গলায় বলল, আপনি সত্যি আমাকে ভালোবাসেন না? তাহলে তো যত্ন কেন করেন, এত খেয়াল কেন রাখেন আমার? ভালোবাসা না থাকলে কেউ এমন করে বুঝি? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ভারী গলায় বলল, যদি বলি শুধু সম্পর্কে বেড়াজালে আবদ্ধ আছি বলে দায়বদ্ধ থেকে এসব করছি তো? মোম ঠোঁট উল্টে বলল, আমি বিশ্বাস করি না। কেন? কারণ আপনার এ সকল কাজের মধ্যে আমি ভালোবাসা খুঁজে পাই, তাই। ভালোবাসা কাকে বলে জানো? কাকে বলে? বলবো না। কেন? আমার ইচ্ছে। আমাকে ভালোবাসো? মোম সরল গলায় জবাব দিল, হ্যাঁ। ভালোবাসা কোনো পরিমাণ হয় না মাস্টারমশাই, ভালোবাসা অনুভব করার বিষয়, আর আমি আপনার ভালোবাসা অনুভব করতে পারি। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, আজ থেকে তোমার টিভি দেখা নিষেধ। মোম অবাক হয়ে জানতে চাইল, কেন? কার্টুনের পাশাপাশি এমন মুভিও দেখো, সেখান থেকে এসব বড় বড় কথা শিখেছো, রাইট? মোম ঠোঁট উল্টে বলল, মোটেই না। আমি এগুলো আরও আগে থেকেই জানি। কিভাবে? মোম মাথা চুলকে মিনমিন করে বলল, আসলে বান্ধবীদের কাছ থেকে জেনেছি। আগুন ঠোঁট দুটো গোল করে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। মোম সন্দেহ কণ্ঠে বলল, বললেন না তো আপনি কিভাবে জানেন আমি শার্ট পারফিউম দিয়ে ওইসব করতাম? আগুন মোমের মতো একই ভঙ্গিতে বলে উঠল, বলবো না। মোম ভুরু কুচকে বলল, কেন? আমার ইচ্ছে। এমন করছেন কেন, বলুন না। আগুন মোমের নাক টেনে বলল, সিক্রেট, সো বলা যাবে না।
অমনি মোম গাল ভুলালো, আগুনের থেকে সরে আসতে চাইলো, কিন্তু পারল না। আগুন তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আগুনের ঠোঁটে মিটিমিটি হাসি। মোম ছাটার জন্য ছটফট করছে। আগুন তবুও ছাড়লো না। মৃদুমকে বলল, চিংড়ি মাছের মতো একটু লাফাচ্ছ কেন? শান্ত হয়ে কিছুক্ষণ বুকে থাকো তো। দেখছে বইয়ের সান্নিধ্য পেয়ে তো সুস্থ হয়ে গিয়েছে। তাহলে একবার ভাবো, তুমি সারাক্ষণ আমার কাছাকাছি থাকলে তো কোনো অসুস্থতা আমাকে ছুঁতেও পারবে না, আর তোমাকেও সকিনার মার মতো কান্না করতে হবে না। মোম চোখ পাকিয়ে বলল,